শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরাও হতে দেব না। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজকে ডক্টর ইউনূস ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশকে নিয়ে গেছেন। আপনি দয়া করে বাংলাদেশকে ক্ষান্ত দিয়ে সেই সেনাবাহিনীকে বলুন যে আমি পাচ্ছি না, সেনাপ্রধানকে বলুন আপনারা অন্য কাউকে দায়িত্ব দিন, বিদায় নিন। প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তাকে অবরুদ্ধ করে রেখেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চলমান পরিস্থিতি নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু লেটেস্ট আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে সত্যিই আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান। নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। বাংলাদেশের আজ 50%-এরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরাও হতে দেব। আজকে কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা ঘটে গেছে, জাতিসংঘ এটার পদক্ষেপ নেওয়ার কোনো ক্ষমতা আছে কি? আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে যা গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি, সাংবাদিকরা কি ভাবছে, বিভিন্ন মানুষ কি ভাবছে, সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা। মুরাদনগরের ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন। সেই পোস্টের একটি পোস্টে উনি লিখেছেন, মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে। বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয়, কিন্তু এমন জানোয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি। জঙ্গি ইউনূস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেলল দেশটাকে। আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ। যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন। হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে। এখন থেকে বিদেশিদের বলতে থাকুন, তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে, তাহলে বাংলাদেশের মানুষ যদি তার দেশকে ফিরিয়ে আনার জন্য নতুন কিছু চিন্তা করে, তখন কিছু বলতে পারবে না। এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন করা দেশ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। মহোদয়, আমার জন্ম 35 বছরের উপরে হয়ে যাবে, এরকম কলঙ্কিত দিন দেখতে পাইনি। কিন্তু ইউনূসের আমলে এই অবস্থা আমরা দেখেছি। শেখ হাসিনা হাজার গুণে ভালো ছিল। যেরকম একটি সত্য কথা, কিন্তু ডক্টর ইউনূসের এই আমলে বাংলাদেশকে একটি সাজানো গুছানো বাংলাদেশকে যে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, দ্বার প্রান্তে বড় ব্যক্তির মধ্যে ধ্বংসপ্রাপ্ত, সেটাই বলবো। কিন্তু সেই সাথে যে কথাটা এখন আরো বলতে চাই, সেটা আপনারা জানেন যে এই মুরাদনগরের ঘটনার সাথে সাথে
আরো একটি ঘটনা ঘটেছে, সেটা হলো, সেটা কোথায় ঘটলো? সেটা ঘটলো লালমনিরহাটে। তারাও হিন্দু এবং নাপিত নরসুন্দর পিতা এবং পুত্রকে চুল কাটার পর টাকা না দেওয়ার জন্য অনর্থকী ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তুলে তাদেরকে প্রথম মারা হয় এবং তারপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সে পুলিশও খুব মজা করে তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত বোধহয় জামিন হয়নি। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের বিপক্ষে কড়া অ্যাকশন নিল ভারত। ভারতবর্ষের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে আজকের পর থেকে স্থলপথে কোনো বাংলাদেশি পাট ভারতবর্ষে ঢুকতে পারবে না। তা কিন্তু বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা। শুধুমাত্র ইকোনমিক্যাল ক্রাইসিসে বাংলাদেশ পড়বে তা নয়, ডিপ্লোম্যাটিক বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতবর্ষের এই শক্তিশালী অবস্থান বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে কিন্তু বিপদে ফেলছে, তা পরিষ্কার হয়ে যায়। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম। সম্মানিত দর্শক মন্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে যে নাশকতা, যে বিশৃঙ্খলা, যে ভয়ঙ্কর, যে মারাত্মক এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে, সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, মারামারি, হানাহানি, সর্বত্র যেন যাকে যখন যেভাবে পাচ্ছে সেখানে তাকে বেকায়দায় ফেলে তার সর্বস্ব লুটে পুটে নিয়ে এক যেন অভিনব এক কৌশল শুরু হয়ে গিয়েছে, যার পেছনে রয়েছে ওতপ্রোতভাবে বিএনপির যুবদলের নেতা কর্মীরা। কিন্তু যে ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করেছে, একদিকে সেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা হওয়ার জন্য, পুনর্বাসিত হওয়ার জন্য, বাংলাদেশের ক্ষমতা পুনরায় দখল করার জন্য বিভিন্ন প্রকার অপকৌশলে লিপ্ত রয়েছে। আর এক দল নির্বাচনের আগেই, নির্বাচনের পর তারা যে হিংস্রতা দেখাতো, সেই হিংস্রতা দেখাতে শুরু করেছে। আর আমাদের জামায়াতে ইসলামী তারাও নতুন দল গঠন করার জন্য চেষ্টা করছে। তবে জনসাধারণের কাছে আমরা যেটা জানতে পেরেছি, সকলের যেটা মনের কথা, সেটা হলো জামায়াতে ইসলামী তারা যদি উপকার নাও করতে পারে, তাদের ক্ষতি করেছে কাদের এমনটা শোনা যায়নি। কিন্তু তারা যে গোপনে মানুষকে সহায়তা করে, সাহায্য করে, সেটাও আমরা গণমাধ্যমে জানতে পেরেছি, দেখেছি। ধানুক আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, যেটা ইতিমধ্যে বাংলাদেশের জনগণ হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে। যদি আগামীর ভবিষ্যতে বাংলাদেশ নতুন কিছু দেখতে চায়, তাহলে অবশ্যই নতুন কোনো ব্যক্তি, নতুন কোনো মুখ, নতুন কোনো মন মানসিকতা নিয়ে যে ক্ষমতায় বসবে এমন কোনো দরকার, এবং অবশ্যই সেটা একজন পুরুষ হতে হবে। কোনো নারীর হাত ধরে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। কেননা যে জাতির কর্ণধার, নেতৃত্বের ভার কোনো নারীর হাতে যায়, সে জাতি কখনোই সফলতার মুখ দেখতে পারে না। তাই তো আমেরিকায় হাদিসের উপর আমল করে কখনোই, যতই জনপ্রিয় হোক না কেন, কখনোই তারা তাদের সরকার প্রধান একজন নারীকে নির্বাচন করে না। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।